তো বায়োডাইভার্সিটি মানে আমি কি বললাম যে জীব বৈচিত্র্য। ঠিক আছে, তো কিছু কিছু পয়েন্ট আছে, যেমন ডাইভার্সিটি শব্দটা প্রথম কে ব্যবহার মানে কে বলেন আর কি। তো প্রথম বলেছিলেন হচ্ছে লাভজয়, কিন্তু এটা ব্যবহার করে অর্থাৎ একদম লিখিতভাবে ব্যবহার করে সর্বপ্রথম রোসেন। তবে এই শব্দটাকে বেশি পপুলার বা জনপ্রিয় করে তোলেন যিনি, তার নাম হচ্ছে উইলসন। এই জন্য জীববৈচিত্র্যের জনক বলা হয় কিন্তু উইলসনকে। তো তিনটা নাম আমাদের মনে রাখতে হবে, যে প্রথম বলেছিল লাভজয়, কিন্তু সেটাকে ব্যবহার করে হচ্ছে রোসেন, আর কিন্তু সেটাকে জনপ্রিয় করেন হচ্ছে উইলসন, আর যে কারণে উইলসনকে বলা হয় জীববৈচিত্র্যের জনক। আর তিনি জনপ্রিয় করেন মূলত যে 1992 সালে রিও ডি জেনেরিওতে যে সম্মেলন হয়েছিল, সেখানে এই বায়োডাইভার্সিটি শব্দটাকে জনপ্রিয় করেন। ঠিক আছে, কে ওটা? ইও উইলসন। বিশ্বের প্রাণীর 6.5% ও উদ্ভিদের 7% প্রজাতি ভারতে রয়েছে। তো এটা একটা ইনফরমেশন। আর এখনও পৃথিবীতে 16 লক্ষ প্রজাতিকে আবিষ্কার করা গেছে, অর্থাৎ এখন আমরা 16 লক্ষ প্রজাতি সম্পর্কে জানি। ঠিক আছে, 16 লক্ষ প্রজাতি সম্পর্কে এখন আমরা জানি, যাদের মধ্যে 70%ই হলো অমেরুদণ্ডী, অর্থাৎ বেশিরভাগ প্রাণী কিন্তু হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আর এদের মধ্যে অধিকাংশ হচ্ছে কীটপতঙ্গ, অর্থাৎ বেশিরভাগই কীটপতঙ্গ রয়েছে আমাদের পরিবেশে বা আমাদের পৃথিবীতে। ঠিক আছে, তো এগুলো ছিল বেসিক কিছু ইনফরমেশন। এর মধ্যে সবথেকে মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই যে নামগুলো, লাভজয়, উইলসন, রোসেন, এই নামগুলো। ঠিক আছে, এবার আমরা আসবো বায়োডাইভার্সিটির শ্রেণীবিভাগ বা জীব বৈচিত্র্যের যে শ্রেণীবিভাগ, সেটা ক্লাসিফিকেশনে। তো জীব বৈচিত্র্যকে মেইনলি তিন ভাগে ভাগ করা হচ্ছে, একটা জেনেটিক ডাইভার্সিটি, স্পেসিস ডাইভার্সিটি আর ইকোসিস্টেম, যার বাংলা অর্থ হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এর মধ্যে যেটা স্পেসিক্স ডাইভার্সিটি, অর্থাৎ যেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, তাদেরকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রজাতির রিচনেস, একটা হচ্ছে অ্যাবান্ডান্স, আর একটা হচ্ছে ফিলোজেনেটিক। তো এগুলো জিনিস কি, এগুলো বাংলায় লেখা আছে পরে, তো এগুলো সম্পর্কে পড়বো। আর ইকোসিস্টেম ডাইভার্সিটি যেটা, সেটা আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি। অ্যাকচুয়ালি এই যে পরের ভাগগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কেমন করে বের করবো ডাইভার্সিটি, যে ইকোসিস্টেম ডাইভার্সিটি কত রয়েছে বা স্পেসিস ডাইভার্সিটি কত রয়েছে, সেই ক্যালকুলেশনগুলো কেমন করে বের করব, সেগুলো ভাগই হচ্ছে এগুলো। আর এই আলফা, বিটা আর গামা, এটার কথা প্রথম বলেছিলেন যিনি, তার নাম হচ্ছে হুইটেকার, ওই জন্য আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা এগুলো সম্পর্কে এক এক করে পড়ব। তো প্রথমে যদি আমরা জেনেটিক ডাইভার্সিটি দেখি বা জিনগত বৈচিত্র্য, তাহলে কি, এই যে এখানে কলার কয়েকটা ছবি আছে, তো একই ধরনের কলা, সবাই কলা, কিন্তু তাদের মধ্যে কালারের হেরফের আছে। তো এটাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য, অর্থাৎ সবাই একই প্রজাতির, যেমন মানুষ সবাই আমরা, কিন্তু প্রত্যেকটা মানুষ থেকে প্রত্যেকটা মানুষের যে পার্থক্য, একই প্রজাতির মধ্যেই যে পার্থক্য, সেটাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। আবার আরেকটা প্রজাতির সঙ্গে একটা অন্য বা ভিন্ন প্রজাতির যে পার্থক্য, ঠিক আছে, যেমন মানুষের সঙ্গে গরুর যে পার্থক্য, ছাগলের সঙ্গে উটের যে পার্থক্য, এই যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলোকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ দুটা যখন আলাদা আলাদা প্রজাতির দেবো, তাদের মধ্যে ভ্যারাইটি তো থাকবেই, তো সেই ভ্যারাইটি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আবার যদি আমরা একই প্রজাতির দুটো আলাদা আলাদা জীবকে নিই, তাহলেও কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য থাকবে, সেটাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। আর একটা আছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ একটা বাস্তুতান্ত্রিক এলাকা, মানলাম এটা একটা বাস্তুতন্ত্র আছে, এখানে পাশে আরেকটা বাস্তুতন্ত্র আছে, ঠিক আছে, তো এই দুটার মধ্যে যে তাদের মধ্যে যে পার্থক্য আর কি, তো জীবেদের মধ্যে পার্থক্য, সেটাকে বলা হয় ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে যে দুটা বাস্তুতন্ত্রের জীবেদের মধ্যে যে পার্থক্য। যেমন আমি যদি বলি যে আমাদের এই রিজিয়ানের ছাগল আর পাহাড়ি অঞ্চলের ছাগলের মধ্যে পার্থক্য রয়েছে, তো এটা কী ধরনের পার্থক্য হলো? এটা হলো ইকোলজিক্যাল ডাইভার্সিটি, কারণ তারা দুটা আলাদা আলাদা বাস্তুতন্ত্রে বসবাস করে। কিন্তু আমি যদি বলি আমাদের এলাকায় ছাগল আর গরুদের মধ্যে পার্থক্য রয়েছে, তাহলে আমি দুটো আলাদা প্রজাতির কথা বলছি, তাহলে এটাকে বলা হয় স্পেসিস ডাইভার্সিটি। আমি যদি বলি যে আমাদের এলাকায় যতগুলো ছাগল আছে তাদের মধ্যেই পার্থক্য আছে, তাহলে এটা হলো জেনেটিক ডাইভার্সিটি। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে বর্ণনা করা আছে, আমি আর বললাম না। এবার এই যে প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ একই জঙ্গলে বসবাসকারী বা একই জায়গায় বসবাসকারী বিভিন্ন জীবেদের মধ্যে যে পার্থক্য, সেটাকে তিন ভাগে বের করা যায়। একটা হচ্ছে প্রজাতি সমৃদ্ধি, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে রিচনেস বলে। তো এটা দ্বারা আমরা মোট প্রজাতির সংখ্যা বের করি। মানলাম একটা জঙ্গলে 10টা বাঘ রয়েছে, 10টা গরু রয়েছে, 10টা ছাগল রয়েছে, আর 20টা ধরো ভেড়া রয়েছে। তার মানে টোটাল কতগুলো প্রজাতি রয়েছে? 4 ধরনের প্রজাতি, গরু, ভেড়া, ছাগল
আর একটা, ঠিক আছে। তো 4টা প্রজাতি রয়েছে, তো এটাকে বলা হয় প্রজাতির সমৃদ্ধি, অর্থাৎ টোটাল 4 ধরনের প্রজাতি রয়েছে। কিন্তু যদি বলে প্রজাতি প্রাচুর্য বা অ্যাবান্ডান্স, তাহলে আমরা দেখব যে কোন প্রজাতির সংখ্যা সবথেকে বেশি রয়েছে। আমি বললাম কি এখানে ভেড়ার সংখ্যা রয়েছে কয়টা, 40টা বা 20টা বললাম, তাহলে এখানে বলবো যে সবথেকে বেশি ভেড়া রয়েছে ভেড়া, তো এটাকে বলা হয় প্রজাতি প্রাচুর্য। আরেকটা রয়েছে আন্তঃসম্পর্ক বৈচিত্র্য, এটা হচ্ছে একটা জঙ্গলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির মধ্যেকার সম্পর্ক বের করে, ঠিক আছে। যেমন ছাগল আর বাঘের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি, তাহলে ছাগলকেই বাঘ হচ্ছে ছাগলকে খায়, এমন হবে না যে ছাগল বাঘকে খাচ্ছে। তো তাদের মধ্যে যে এই যে খাদক বা খাদকের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কগুলো আমরা বের করি, সেটাই হলো আন্তঃসম্পর্কগত বৈচিত্র্য। নামটা শুনেই বোঝা যাচ্ছে এগুলো। এবার হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে কি, যে দুটা আলাদা বাস্তুতন্ত্রে বসবাসকারী একই জীবের মধ্যে যে পার্থক্য হয়, সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন কোনো একটা জায়গায় যদি দুজন যমজ ছেলের জন্ম হয়, এবার দেখা গেলো একজনকে আমরা পাঠিয়ে দিলাম লাদাখে ঠান্ডা এলাকায়, একজনকে পাঠিয়ে দিলাম আমরা রাজস্থানে। 20-25 বছর পর তারা যদি একসঙ্গে আসে, তো তাদের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে, ঠিক আছে। তো এই পার্থক্যটাকে আমরা কি বলবো, যে এই পার্থক্যটা তাদের হয়েছে এই কারণেই, যেহেতু তারা দুটো আলাদা বাস্তুতন্ত্রে বসবাস করছে, তাহলে এদেরকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো বিভিন্ন জায়গার বাস্তুতন্ত্রের মধ্যেকার জীবেদের মধ্যে যে পার্থক্য, সেটাই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এবার এটা হচ্ছে 3 ভাগে বের করা যায়। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, একটা হচ্ছে বিটা বৈচিত্র্য, আর একটা হচ্ছে গামা বৈচিত্র্য। আচ্ছা, গামা বৈচিত্র্যটা এদিকে হয়ে গেছে, তো ঠিক করার দরকার নেই, এটা 3.3 হবে এরকম, ঠিক আছে। তো এদের মধ্যে কী পার্থক্য, তো ছবিটার দ্বারা আমরা বুঝতে পারবো। আলফা বৈচিত্র্য মানে হচ্ছে, মানলাম এখানে আমাদের 4টা বাস্তুতন্ত্র রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর বাস্তুতন্ত্র, পেনটা লিখছে না কেন আজকে, এটা হচ্ছে 1 নম্বর বাস্তুতন্ত্র, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর বাস্তুতন্ত্র, ঠিক আছে। তো এই যে বাস্তুতন্ত্রগুলো আছে, তো আমি যদি বলি যে সাইট এ বা এই যে 1 নম্বর বাস্তুতন্ত্র, এখানে টোটাল কয়টা প্রজাতি রয়েছে, তো আমরা দেখছি একটা এই কালারের, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা প্রজাতি রয়েছে। তার মানে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে কতগুলো প্রজাতি রয়েছে। প্রজাতি মানে হচ্ছে ছাগল যেমন একটা প্রজাতি, ছাগল 10টা রয়েছে, ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ওটাকে জীব বলা হয়। জীব আর প্রজাতির মধ্যে এটাই পার্থক্য, ঠিক আছে। তো কয়টা প্রজাতি রয়েছে, একটা বাস্তুতন্ত্রের মধ্যে কয়টা প্রজাতি রয়েছে, সেটাকে বলা হয় আলফা বৈচিত্র্য, ঠিক আছে। এবার এই বাস্তুতন্ত্র আর পাশে আর একটা বাস্তুতন্ত্র আছে, একদম কাছাকাছি লাগোয়া যে বাস্তুতন্ত্র, এই দুটা বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য, সেটাকে বলা হয় বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য এরকম করে বের করা হয় যে, মানলাম যে আমরা যদি এই দুটাকে দেখি, আমি এই দুটাকে দেখছি, ঠিক আছে। তো এই দুটার মধ্যে যেগুলো কমন আছে, সেগুলোকে প্রথমে কেটে দেবো, যে এটা তো এটার মধ্যেও কমন, এটার মধ্যেও কমন, তো এটা কেন বৈচিত্র্য হলো। এটা এই যে এই মাছটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা কেটে দিলাম। তারপরে এই যে এটা এখানে আছে কিন্তু এখানে নেই, তো কাটবো না। এই যে নীলটা এখানে আছে কিন্তু এখানে নেই, সবুজটা এখানে আছে কিন্তু এই জায়গায় নেই। তো যেগুলো পড়ে থাকলো, তাহলে কয় ধরনের প্রজাতি পড়ে থাকলো, এখানে আছে 1টা, 2টা, আচ্ছা এই দুটা তো একই মনে হয়, তো 1টা পড়ে থাকলো এদিকে, আর এদিকে পড়ে থাকলো 2টা, 3টা, তার মানে এদিকে থাকলো 2টা, এদিকে থাকলো 1টা, তো টোটাল হলো 3টা, ঠিক আছে। তো এইভাবে 3টা হচ্ছে আমাদের তাহলে বিটা বৈচিত্র্য, ঠিক আছে। তো বিটা ডাইভার্সিটির ক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটা পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্রে যে জীবের বৈচিত্র্য থাকে, এক্ষেত্রে কমন বৈচিত্র্য, কমন জীবগুলোকে কিন্তু নেওয়া হয় না, ঠিক আছে। যেগুলো কমন নয় তাদেরকে নেওয়া হয়। তো এখানে একটা ছবি আরেক দেওয়া আছে, যে এটা হচ্ছে আলফা ডাইভার্সিটি, মানে একটা বাস্তুতন্ত্রের মধ্যেই হবে, কিন্তু বিটা ডাইভার্সিটি যখন আমরা দেখব, পাশাপাশি অবস্থিত দুটা বাস্তুতন্ত্রের মধ্যে হবে। আবার গামা ডাইভার্সিটিটা কি, গামা ডাইভার্সিটি হচ্ছে পাশাপাশি অবস্থিত অনেকগুলো বাস্তুতন্ত্রের মধ্যে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারা পরস্পর থেকে সামান্য দূরে হলেও যখন আমরা সমগ্র বাস্তুতন্ত্রগুলোর মধ্যে ডাইভার্সিটি বের করব, তো সেটাকে বলা হয় বিটা ডাইভার্সিটি। তো পরীক্ষা যদি কোশ্চেন আসে যে আলফা, বিটা আর গামা, ঠিক আছে, সরি গামা ডাইভার্সিটি, বিটা কেন বললাম, আলফা, বিটা আর গামা, এই 3টার মধ্যে কোন ডাইভার্সিটিটা সব থেকে বড়ো বা লার্জ এরিয়ার মধ্যে করা হয়, তাহলে অ্যান্সার কিন্তু হবে গামা। গামা হচ্ছে সব থেকে বড়ো, আর আলফা হচ্ছে সব থেকে ছোটো, যেটা একটা মাত্র বাস্তুতন্ত্রের মধ্যে করা হয়। আর বিটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটা বাস্তুতন্ত্রের মধ্যে করা হয়। আর গামা হচ্ছে অনেকগুলো বাস্তুতন্ত্রের মধ্যে করা হবে, অর্থাৎ গামা হচ্ছে সব থেকে বড়ো। এবার এটা আরও ভালো বোঝা যাবে যে এই ডায়াগ্রামটা যদি আমরা বুঝি, তো মানলাম এখানে পাশাপাশি 3টা বাস্তুতন্ত্র আছে, একটা হচ্ছে এ, একটার নাম হচ্ছে বি, আর একটার নাম হচ্ছে সি। এবার আমি যদি এ আর বি এর মধ্যে আমি যদি দেখি যে আলফা সাইট এ বা বাস্তুতন্ত্র এতে আলফা বৈচিত্র্য কয়টা আছে,
তা আলফা ডাইভার্সিটি মানে আমি কি বললাম, যে একটা বাস্তুতন্ত্রের মধ্যেই কত প্রকারের প্রজাতি রয়েছে। তো আমরা কত প্রকারের প্রজাতি দেখতে পাচ্ছি, একটা সবুজ, একটা কালো, একটা লাল, ঠিক আছে, বা গেরুয়া। তো টোটাল 3টা আছে, সুতরাং আলফা ডাইভার্সিটি আমার হলো 3। ঠিক এখানেও যদি আমরা দেখি তো এখানেও 3 প্রকারের এরকম রয়েছে, তো এটাও হয়েছে 3। কিন্তু সাইড সিতে যদি আমরা দেখি তো 2টা প্রজাতি রয়েছে, একটা কালো একটা সবুজ, সুতরাং 2 হলো। তো প্রজাতি মানে হচ্ছে এটাই, কিন্তু প্রজাতি আর যদি জীব বলি তাহলে টোটাল কতগুলো রয়েছে, কালো কয়টা রয়েছে আর এগুলো কটা রয়েছে তাদের সমষ্টি। তো বৈচিত্র্যের মধ্যে সবসময় প্রজাতিগত বৈচিত্র্য দেখা হয়, জীবেদের কিন্তু নেওয়া হয় না, ঠিক আছে। টোটাল জীব কয়টা রয়েছে সেটা দরকার নেই। তো এটা গেল আলফা বৈচিত্র্য। এবার আমি যদি বলি বিটা বৈচিত্র্য বিটুইন এ অ্যান্ড বি, তো এ আর বি যেহেতু পাশাপাশি আছে তো তাদের মধ্যেই বিটা বৈচিত্র্য হবে, এ আর সি এর মধ্যে কখনো হবে না, কারণ বিটা বৈচিত্র্য হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটো বাস্তুতন্ত্রের মধ্যে করা হয়। তো বিটা বৈচিত্র্যের এখানে অ্যান্সার আছে 2। তো 2 কেমন করে পেলো, এখানে ক্যালকুলেশনের মাধ্যমে করা আছে, কিন্তু আমি সিম্পলি বলি এরকম যে সবুজ এখানেও আছে, সবুজ এখানেও আছে, তাহলে মানে সবুজকে আমরা নেব না, ঠিক আছে। এই যে এই জায়গাটা, এই গেরুয়াটা এখানেও আছে, এখানেও আছে, তো এই দুটাকে বাদ দিলাম। তো বেঁচে থাকলো সাইড এতে একটা প্রজাতি যেটা হচ্ছে কালো, আর এখানে বেঁচে থাকলো একটা প্রজাতি যেটা হচ্ছে লাল। সুতরাং 2টা হলো এদের মধ্যেকার বিটা বৈচিত্র্য, ঠিক আছে। সেম ওরকমই যদি আমরা এই জায়গাটা দেখি বি আর সি এর মধ্যে বৈচিত্র্য কী, বিটা বৈচিত্র্য, তাহলে দেখব যেগুলো কমন আছে সেগুলো কেটে দেবো। সবুজ এখানে আছে, সবুজ এখানে আছে, কাটা। আর কিন্তু কোনো কমন নেই। তো এখানে একটা আছে কালো একটা, আর এখানে লাল থাকলো একটা, 2টা, আর গেরুয়া থাকলো একটা, 3টা। তো টোটাল কতগুলো হলো, 3টা বৈচিত্র্য। তাহলে বিটা ডাইভার্সিটি হলো এখানে 3। তো বিটা ডাইভার্সিটি কীভাবে বের করা হয়, কারো কোনো সমস্যা আছে? এগুলো কিন্তু বইয়ের মধ্যে এমনি ছবি ছাড়া পড়লে অনেক কনফিউশন হয়ে যায় মানুষ, আর এই প্র্যাকটিক্যালি করা আর হচ্ছে ওই থিওরি পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এগুলো কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যালের মধ্যেও অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। যেমন ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট থেকে প্র্যাকটিক্যাল করালাম ছাত্রদের আমি এর আগের দিন, তো ওটাই হলো ব্যাপার। তো এটা আলফা বিটা বোঝা গেছে। এবার গামা কি, তো গামা হচ্ছে টোটাল এই যে 3টা সাইট রয়েছে, 3টা সাইটে টোটাল কতগুলো প্রজাতি রয়েছে সেটাই। তো আমরা যদি খেয়াল করে দেখি তো এখানে রয়েছে কালো, যেগুলো কমন সেগুলো কিন্তু নেব না। তো এখানে রয়েছে একটা কালো, একটা সবুজ, একটা গেরুয়া, তো 3টা প্রজাতি এখানে ছিল। এবার এখানে কটা রয়েছে, তো এখানে গেরুয়াটা তো আগেই কাউন্ট করে নিচ্ছি, তাহলে ওটা হবে না। সবুজটা তো আগেই কাউন্ট করে নিচ্ছি, ওটাও হবে না। সুতরাং এখানে একটা পড়ে থাকলো, সেটা হলো লাল। এবার এখানে যদি আমরা আসি তো সবুজটা তো এখানেও আছে, আগেই কাউন্ট হয়ে গেছে, তো সবুজটা ধরবো না, শুধুমাত্র কালোটা ধরবো। তাহলে কালোটা, এটা কিন্তু অন্য ধরনের কালো, এই কালোটা শুধু কালো আছে, আর এই কালোটার মধ্যে আবার ভিতরে এরকম দাগ দাগ আছে, তো একটা নেব। তো আমার এখানে হলো একটা, এখানে কটা, 3টা, তাহলে 3 আর 2 কত, 5। তাহলে এটাই হলো বিটা বৈচিত্র্য। তো গামা বৈচিত্র্য। তো গামা বৈচিত্র্য মানে হচ্ছে সবগুলো বৈচিত্র্যের যোগফল। তবে সবগুলো বৈচিত্র্য মানে সেইগুলো যেগুলো তাদের মধ্যে কমন নেই, সেগুলো কমনগুলো কিন্তু ধরা হয় না, ঠিক আছে। তো এখানে আমি এটা লিখে দিয়েছি যে আলফা বৈচিত্র্য মানে হচ্ছে একটি বাস্তুতন্ত্রে যতগুলো জীব বৈচিত্র্য আছে, বিটা মানে হচ্ছে পাশাপাশি বাস্তুতন্ত্রে যতগুলো আলাদা জীব বৈচিত্র্য আছে কমনগুলো বাদ দিয়ে, আর গামা হচ্ছে পাশাপাশি অবস্থিত অনেকগুলো বাস্তুতন্ত্রে মোট যতগুলি জীব বৈচিত্র্য আছে, ঠিক আছে। এখানেও কিন্তু কমনগুলো আমরা ইগনোর করব। কমনগুলোও নেওয়া হয় অ্যাকচুয়ালি। সবুজটা যদি আমরা এখানে কাউন্ট করি ওখানে কাউন্ট করি তাহলে 2বার হয়ে গেল কাউন্ট করা, তো ওই জন্য একবারই কাউন্ট করে, 2বার না।